আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলিদের হামলায় শিশুসহ প্রাণ হারালো 6 ফিলিস্তিনি। দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের। পরমাণু স্থাপনায় সুনির্দিষ্ট চুক্তি ছাড়া আইএইএ এর প্রবেশ নিষেধ ঘোষণা ইরানের। ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইসরায়েলি হামলায় শিশুসহ প্রাণ হারালো 6 ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতকারীদের হামলায় 6 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে মেডিকেল সূত্র ও আনাদোলো খবরে জানানো হয়েছে। ফিলিস্তিনি বোর্ড ক্রিসেট সোসাইটি এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার নাবলসের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনার গুলিতে 4 ফিলিস্তিনি, যার মধ্যে একটি শিশুও রয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আনাদোলোকে জানান, ইসরায়েলি সামরিক যানবাহন নাবলসের ন্যাশনাল হাসপাতাল এলাকা ও ফয়সাল স্ট্রিটের আশপাশে অভিযান চালায়। এ সময় দোকান ও বাড়িঘরের সামনের অংশে ক্ষতি হয়। পরে অভিযান পুরো শহর ও আশপাশের এলাকায় বিস্তৃত করা হয়। সৈন্যরা জীবন্ত গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীদের দিকে পাথর নিক্ষেপ করলে সেনারা সরাসরি গুলি চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নাবলুসের দক্ষিণ ও পূর্ব উপকণ্ঠে বেইতা উরিফ ও বেইত ফুরিক শহরে ঘর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ঘরে ঘরে তল্লাশি ও স্থানীয়দের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এক ফিলিস্তিনি যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আরেকজনকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় স্থানীয়রা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নাবলুসে রাতভর ধরে পরিচালিত গ্রেপ্তার অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য গুলিবিদ্ধ হয়ে মাঝারি মাত্রার আহত হয়েছে। দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ। ফিলিস্তিনের গাজায় রাতভর তীব্র হামলার পর সকালে আবারও ইসরায়েলিরা আক্রমণ শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মীরা সেখান থেকে এই তথ্য জানাচ্ছেন। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় পুরো উপকূলীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালের দিকে আবাসান আল কাবিয়ায় এক ফিলিস্তিনি নিহত হন। এর আগে খান ইউনুসের কাছে বানি সুহেলিয়ায় একটি বাড়িতে হামলায় 3 জন নিহত হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আল জাজিরা বাসিন্দারা বলেছেন, রাতভর বিস্ফোরণের শব্দে পরিবারগুলো ভীত সন্তুষ্ট হয়ে আছে। যুদ্ধ আবারও পুরো মাত্রায় শুরু হবে, এই আশঙ্কা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা আরও জানান, গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে হলুদ রঙের কংক্রিট ব্লক স্থাপন করেছে, যা দিয়ে দখলকৃত এলাকা বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অবিরাম হামলার মুখে গাজার সাধারণ মানুষের আতঙ্ক, অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। এর আগে বুধবার 19 নভেম্বর কমপক্ষে 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই দিন গাজা সিটির আল জেইতুন এলাকায় বাস্তুচ্যুত পরিবারে থাকা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হন। খান ইউনুসের দক্ষিণ অঞ্চলে আল মাওয়াশি এলাকায় ড্রোন হামলায় আরো 5 জন আহত হয়। পূর্ব গাজা সিটির আল সুজাইয়া অঞ্চলে কামান হামলায় 1 জন নিহত ও 4 জন আহত হন। এছাড়া খান ইউনুসের পূর্বে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবারের হামলায় 25 জন নিহত এবং 77 জনের বেশি আহত হয়েছে। অক্টোবরে 2023 থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69,513 জনে, আর আহত হয়েছে 1,70,745 জন। মোট সংখ্যায় এখনও বৃহস্পতিবার হতাহতের তথ্য যোগ করা হয়নি। গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের। গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে ইয়েমেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেন সরকারের 5 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে এক শীর্ষ কূটনৈতিক সামরিক কর্মকর্তা এবং প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য রয়েছে। বৃহস্পতিবার 20 নভেম্বর ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ। জাতিসংঘ ইতিমধ্যে পরিকল্পনাটির অনুমোদন দিয়েছে, তবে আরব ও মুসলিম দেশগুলো অনীহার কারণে এর বাস্তবায়নে বড় বাধা তৈরি হয়েছে, কারণ বাহিনীটি ফিলিস্তিনি অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে। ডেইলি সাবাহ জানিয়েছে, ইয়েমেনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কর্মকর্তারা জানিয়েছে, যদি অংশগ্রহণ হয়ও তা হবে প্রধানত প্রতীকী। এক কূটনৈতিক বলেন, যদি আমরা অংশ নিই তা হবে কয়েকজন কর্মকর্তা বা সৈন্যকে অপারেশন
রুমে পাঠানোর মাধ্যমে শুধু লজিস্টিক সহায়তার জন্য যুদ্ধ অভিযানে তারা অংশ নেবে না। ইয়েমেনি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনো আনুষ্ঠানিক অনুরোধ মেলেনি। এক কূটনৈতিক বলেন, সমস্যা হলো আমরা সরাসরি না বলতে পারি না, কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সৌদি আরবের সমর্থনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যেটি 2015 সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অ্যাডাম ব্যারনের মতে আন্তর্জাতিক সমর্থক হিসেবে নিজেদের তুলে ধরার যে কোনো সুযোগই কাজে লাগাতে চাইবে ইয়েমেন সরকার, বিশেষত যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসনের কাছে। পরমাণু স্থাপনায় সুনির্দিষ্ট চুক্তি ছাড়া আইএইএ এর প্রবেশ নিষেধ ঘোষণা ইরানের। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও পরমাণু নিরাপত্তা প্রসঙ্গে ইরান আবারও কঠোর অবস্থান জানিয়েছে। সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর পরিদর্শকদের প্রবেশে সুনির্দিষ্ট স্পষ্ট চুক্তি ছাড়া অনুমতি দেবে না তেহরান। ইরানের বক্তব্য, হামলার পর বাস্তবতা বদলে গেছে, আর এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে নতুন করে নিশ্চয়তা ও সুরক্ষা চুক্তি প্রয়োজন। বৃহস্পতিবার 20 নভেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চৌথ বোমা হামলার পর যেসব পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আইএইএ এর পর্যবেক্ষণ দলকে প্রবেশ অধিকার দেওয়া হবে শুধুমাত্র নতুন চুক্তি হলে। এই অবস্থানের মূল কারণ হামলার ফলে স্থাপনাগুলোর নিরাপত্তা, সংবেদনশীল তথ্য ও সার্বভৌমত্ব নিশ্চিত করা। আরাকচি বলেন, হামলার পর বাস্তবতা পাল্টেছে, তাই পূর্বের নিয়মে সহযোগিতা সম্ভব নয়। টেলিগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, হামলায় আক্রান্ত স্থাপনাগুলোর বাস্তবতা ও ঝুঁকি অন্যরকম। তিনি অভিযোগ করেন আইএইএ ইসরায়েলের হামলার নিন্দাও জানাননি, যা তাদের পক্ষপাতদুষ্ট আচরণের স্পষ্ট করে। তার ভাষায়, তারা এসে হামলা করে চলে গেল, আর এখন আইএইএ এসে তাদের জন্য প্রতিবেদন লিখবে। কোথায় হামলা হলো, কি ক্ষতি হলো, এটা গ্রহণযোগ্য নয়। গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের উপর নজরবিহীন বিমান হামলা চালায়, যা দ্রুত 12 দিনের যুদ্ধের রূপ নেয়। অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হানে। এই হামলার পরপরই তেহরান আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উচ্চ পর্যায়ে পরমাণু আলোচনা যুদ্ধের কারণে স্থগিত হয়ে যায়। মূল বিরোধ ছিল ইউরেনিয়াম সমৃদ্ধি অধিকারকে কেন্দ্র করে। ইরান বলে ইউরেনিয়াম সমৃদ্ধি তাদের অবিচ্ছেদ্য অধিকার, যা তারা ছাড়বে না। চলতি বছরের সেপ্টেম্বরে ইরান ও আইএইএ সহযোগিতার নতুন কাঠামোতে একমত হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি 2015 সালের পারমাণবিক চুক্তির অধীনে স্থগিত থাকা জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় আরোপের প্রক্রিয়া শুরু করলে তেহরান সেই কাঠামোকে অকার্যকর ঘোষণা করে। ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের। ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। সেনা মোতায়েনের মাধ্যমে শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের হস্তক্ষেপের অভিযোগে প্রশাসনের মামলার পর বিচারক এই আদেশ দিয়েছেন। আর শুক্রবার 21 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দেওয়ার রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিয়া কব বলেন, প্রেসিডেন্ট যে কোনো কারণে সৈন্য মোতায়েন করতে পারেন না। তিনি ট্রাম্প প্রশাসনকে 21 দিনের সময় দিয়েছেন, যাতে তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও ট্রাম্প প্রশাসন জরুরি পরিস্থিতি ছাড়াই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বেশ কিছু শহরে সেনা ও ফেডারেল এজেন্ট পাঠাচ্ছে। এটি নিয়ে সমালোচনা বহুদিনের। লস এঞ্জেলেস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরেও ট্রাম্পের এই মোতায়েনকে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিকার সংগঠনগুলোর বৈষম্য, আগ্রাসী অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানিয়েছে। ডিপার্টমেন্ট অব জাস্টিস অবশ্য মামলাটিকে অর্থহীন প্রচেষ্টা বলে অভিহিত করেছে। তাদের দাবি, এই মোতায়েন তুলে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং ডিসি কর্তৃপক্ষের অভিযোগগুলোরও ভিত্তি নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ। ইউক্রেনের কিছু ভূখণ্ড এবং সমরাস্ত্র ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ বন্ধে যে নতুন শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করাই শামিল বলে নিন্দা করেছে তারা। ফ্রান্স বলেছে, শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী যে নেওয়েল বারো বলেন, ইউক্রেনীয়রা শান্তি চায়, ন্যায়সঙ্গত শান্তি, যা প্রত্যেকের সার্বভৌমত্বের জন্য সম্মানজনক হবে, যে শান্তি দীর্ঘস্থায়ী হবে, ভবিষ্যৎ আগ্রাসনে যা প্রশ্নবিদ্ধ হবে না। কিন্তু শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না। আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। ফ্রান্স সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে চুক্তি করলে ইউক্রেন কৌশলগতভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল রাজনৈতিক জয় পেয়ে যাবেন। তাছাড়া ফরাসি সরকার এও অভিযোগ করেছে যে ইউক্রেন এবং ইউরোপকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে, সেই
সেই সব শর্ত নিয়ে যেগুলো ক্রেমলিনের দীর্ঘদিনের দাবি ছিল। ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে হাজির হয়ে শীর্ষ ইইউ কূটনৈতিক কায়া ক্লাস বলেন, যে কোনো পরিকল্পনা কাজে আসতে হলে আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকেও রাখা প্রয়োজন। আমাদেরকে বুঝতে হবে যে এই যুদ্ধে এক পক্ষ আগ্রাসনকারী আর অন্য পক্ষ আগ্রাসনের শিকার। শান্তি পরিকল্পনার বিষয়ে ইউরোপকে সম্পূর্ণ অন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে কয়েকটি ইউরোপীয় দেশ। জার্মানি বলেছে যে কোনো আলোচনার পূর্ব শর্ত হওয়া উচিত নিঃশর্তে রাশিয়ার যুদ্ধবিরতি। ওদিকে যুক্তরাজ্য বলছে শান্তি হওয়া উচিত ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী। অন্যদিকে বেলজিয়ামে ব্রাসেলসের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়েছে যে কিয়েভকে কঠিন ছাড় দিতে বাধ্য করার দাবি তারা মেনে নেবেন না।